বন্ধুরা, ভোলে বাবা পার করেকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চৈতির বাবা স্বাক্ষর পরিবারকে বলে, আমার মেয়েটা বরাবর একলাই মানুষ হয়েছে, আপনাদের এত বড় পরিবার, দয়া করে ওকে মানিয়ে গুছিয়ে নেবেন। স্বাক্ষর মা বলে, আপনার মেয়ে তো এখন থেকে আমাদের বাড়িরই মেয়ে। স্বাক্ষর ঠাম্মি বলেন, আপনারা কোনো চিন্তা করবেন না, ও আমাদের বাড়িতে খুব ভালো থাকবে। আপনারা আপনাদের মেয়েকে এত ভালো করে মানুষ করেছেন, এত লেখাপড়া শিখিয়েছেন, একজন ভালো ডাক্তার হয়েছে, এত যোগ্যতা সম্পন্ন একজন মেয়ে যে কিনা আমাদের বাড়ির জন্য একেবারেই উপযুক্ত। আমাদের বাড়ির জন্য আমরা এমনই কাউকে খুঁজছিলাম, আমাদের স্বাক্ষর স্ত্রী হিসাবে। আমরা আপনাদের মেয়েকে ঠিক সেভাবেই পেয়েছি। ওর কি অযত্ন হতে পারে? স্বাক্ষর পরিবার চৈতি সম্পর্কে এমন ভালো ভালো সব কথা বলছিল। অন্যদিকে ঝিল রান্নাঘর থেকে উঁকি মেরে সেই সব কথা শুনছিল আর বারবার সাক্ষ্যকেই দেখছিল। সাক্ষ্য হঠাৎ করেই তাকাতেই ঝিল ওখান থেকে সরে যায়, আড়ালে লুকিয়ে পড়ে। সাক্ষ্য যদিও বুঝতে পারে, তবুও সাক্ষ্য কিচ্ছু বলে না। এরপর দেখানো হয় ঝিল, ঝিলের দিদি, মা সবাই মিলে শরবত আনে। উপস্থিত সবার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দেয়। এরপরেই স্বাক্ষর বাবা উঠে দাঁড়ান। স্বাক্ষর বাবা বলেন, যাই হোক, তোমরা তাড়াতাড়ি অনুষ্ঠান সেরে ফেলো, আমি আসছি। তখনই ঠাম্মি বলে, তুমি আবার আজ কোথায় যাচ্ছ? স্বাক্ষর বাবা বলেন, আমাকে নার্সিংহোমে যেতে হবে। স্বাক্ষর মেজিকা বলে, আজকের অনুষ্ঠানেও তুই থাকবি না? তুই থাক না, একটু পরে তো আমিও যাব, আমরা দুজনেই একসাথে যাব, অনুষ্ঠানটা শেষ হোক। স্বাক্ষর বাবা বলেন, সবাই মিলে যদি এইভাবে ছুটি নেই তো নার্সিংহোম তো একেবারে পথে বসবে। তার থেকে বরং আমি যাই, আমার পেশেন্ট আছে, আমাকে যেতেই হবে। এরপরেই স্বাক্ষর বাবা ঝিলকে বলে, ঝিল এদিকে শোন। এরপরেই ঝিল স্বাক্ষর বাবার কাছে এগিয়ে আসে। স্বাক্ষর বাবা ঝিলকে বলে, মনে রাখিস তোর শরীরটা ঠিক নেই, একদম আগুনের তাতে যাবি না। ঝিলের মা বলে, বড়দাদাবাবু, আমি ওকে আগুনের তাতে যেতে দিচ্ছি না, ও শুধু আমায় হাতে হাতে সাহায্য করছে। অবশ্য ও যদি আমায় সাহায্য নাও করতো তবুও হতো, মিলি তো আমার সাথে এসেছিল, আমরা দুজনে ঠিক সামলে নিতে পারতাম। কিন্তু ও বলল ও কাজগুলো করতে চায়, আমাকে সাহায্য করতে চায়, আমি আর না করিনি, তাড়াতাড়ি কাজগুলো তো হচ্ছে বলো। স্বাক্ষর বাবা ঝিলকে বলে, হাতে হাতে সাহায্য কর, কিন্তু আগুনের তাতে যাবি না। আর দুপুরবেলা নিশ্চয়ই এখানে খাবি না, তোরা নিশ্চয়ই বাড়িতে গিয়েই খাবি। ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়া করবি, মনে থাকবে তো? ঝিল তখন মাথা নাড়িয়ে বলে। স্বাক্ষর মা বলে, সে কি, ওরা আজ দুপুরে এখানে খাবে না? ওদের তো এখানেই নেমন্তন্ন আছে, ওরা দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে। স্বাক্ষর বাবা বলে, তুমি নেমন্তন্ন করতেই পারো, কিন্তু ওরা যে নেমন্তন্ন রক্ষা করবে তার তো কোনো বাধ্যবাধকতা নেই। ওদের ইচ্ছে হলে ওরা খাবে, নইলে খাবে না, তুমি তো আর জোর করতে পারো না। তবে আমার মনে হয়েছে ওরা এখানে খাবে না। তখনই মিলি বলে, মা আসার সময় রান্না করে রেখে এসেছে, আমরা ফিরে গিয়ে সেটাই খাবো, এখানে খাবো না। মিনু বলে, আমার কাজ তো প্রায় হয়েই গেছে, এই তো একটু পরেই বেরিয়ে যাব। তখনই স্বাক্ষর বাবা ঝিলকে বলে, ঝিল তুই একটু আমার সাথে দেখা করিস তো, এই সব কাজ মিটে গেলে, মানে ওই ব্যাপারে কথা বলবো আর কি। ঝিল বলে, কখন আসবো? স্বাক্ষর বাবা বলেন, এইসব কাজ মিটে গেলেই আসিস। ঝিল বলে, ঠিক আছে বড় মামু, আসবো। স্বাক্ষর বাবা সবাইকে বাই বলে ওখান থেকে চলে যায়। আসলে ঝিল এই শহরে থাকতে চায় না, সে অন্য শহরে কাজের সন্ধান করছে, আর সে ব্যাপারেই স্বাক্ষর বাবা ঝিলকে সাহায্য করছে। ছেলে যেভাবে ঝিলকে ডিভোর্স দিল আর তারপরেই যা যা করছে, এতে করে স্বাক্ষর বাবার মন ভেঙেছে, আর তাই তো ঝিলকে সাহায্য করতে রাজি হয়েছেন তিনি। এরপর দেখানো হয় চৈতির মা মিনুদের দেখিয়ে দিয়ে বলে, ওনারা কে? ওনারা কি এবারের কাজের লোক? তখনই চৈতি বলে, আরে মা, এসব কি বলছো তুমি? চৈতির মা বলে, তাছাড়া কি, ওনারা তো রান্নাই করছেন, সেজন্যই তো বলেছি, আসলে ওরা কারা? মিনু বলে, চৈতি দিদিমণি, কাজের লোককে উনি কাজের লোক বলেছেন, এতে তো দোষের কিছু নেই। তখনই ঝিল বলে, আহ মা, তোমার এত বেশি কথা বলার কি দরকার, এখানে তো বড় মামি আছেন, বড় মামি নিজেই বলুক। তখনই স্বাক্ষর মা বলে, আসলে মিনু বরাবরই আমাদের বাড়িতে রান্না করে, আজকের এত বড় একটা অনুষ্ঠান, তাই ওর দুই মেয়েও সাহায্য করতে এসেছে। তখনই চৈতি বলে, তোমরা সব কিছু ভুলে গেলে? আরে ওর নাম ঝিল, ছিলাম, ওই তো গানের শো করতে গিয়ে তারপরে যে ঘটনাটা ঘটেছিল, তোমাদের মনে নেই? তখনই চৈতির পরিবারের মনে পড়ে যায়, তার মানে এই মেয়েটার সাথেই স্বাক্ষর বিয়ে হয়েছিল। চৈতির মা তখন ঝিলকে বলে, তো তুমি তো এই বাড়ির বউ ছিলে, এই বাড়ির ছেলের সাথে তোমার বিয়ে হয়েছিল, আর সেই ছেলের আশীর্বাদেই কিনা তুমি চলে এলে? তোমার কি একটু লজ্জা নেই?
তখনই স্বাক্ষর দাদু বলে, না না, আমরাই ওদেরকে নেমন্তন্ন করেছি, এখানে আসতে বলেছি। চৈতির মা বলে, তো তুমি কি এখন স্বাক্ষর আশীর্বাদ দেখবে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? ঝিল বলে, আশীর্বাদ তার ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে হচ্ছে না, সকলের সামনেই হচ্ছে। আশীর্বাদ হওয়াটাও যেমন দোষের নয়, ঠিক তেমনি সেটা দাঁড়িয়ে দেখলেও তো দোষের কিছু নেই। তাছাড়া আমরা এই বাড়িতে কাজে এসেছি, আর কাজ করতে করতে চোখ যেতেই পারে, এটাতে কি খুব অন্যায় নাকি? তখনই চৈতি বলে, মা তুমিও না কিভাবে কথাটা বলছো? মা, ওদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল না যে ঝিলের কষ্ট হবে। ঝিলের কোনো কষ্টই হচ্ছে না। তুমি হয়তো ভাবছো ঝিলের এই আশীর্বাদের অনুষ্ঠান দেখলে কষ্ট হবে, আর সেই জন্যই তুমি কথাটা বললে তো। কিন্তু মা, বিশ্বাস করো, ওর কষ্ট হবে না। বিষয়টি তেমন নয় তোমরা যেমনটা ভাবছো। এরপরেই আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে চৈতির বাবা সাক্ষ্যকে আশীর্বাদ করে, আর সাক্ষ্যকে একটি উপহার তুলে দেয়। অনেক দামি একটি ঘড়ি এনেছে। সাক্ষ্য বলে, এত দামি ঘড়ি দেওয়ার কি প্রয়োজন ছিল? চৈতির মা বলে, বাবা তোমাকেই তো আমরা দেব, তুমি তো আমাদের সবচাইতে দামি, তাই না? যখন চৈতি এসে বলল ও তোমায় বিয়ে করতে চায় আর তুমিও রাজি, আমাদের তো খুব ভালো লেগেছিল। যদিও চৈতির জন্য অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু তবুও চেনা জানা কারোর সাথে বিয়ে হলে মেয়েটা তোমার ভালো থাকবে, তাই না? সেই জন্যই এই বিয়েতে আমরা সবাই খুব খুশি। তখনই চৈতি বলে, আচ্ছা বাবা, তোমরা যে আশীর্বাদ করছো এখানে তো ধান দূর্বাই নেই। তখনই সবাই অবাক হয়ে যায়। সাক্ষর মা বলে, সরি সরি, আমারই ভুল হয়েছে, আসলে আমি ধান দূর্বা এনেছিলাম, কোথায় যে রেখেছি। এরপরেই সাক্ষর মা ঝিলকে বলে, ঝিল দেখ না, ওই টেবিলের ওপরে হয়তো ধান দূর্বা রাখা আছে, একটু নিয়ে আয় না। ঝিল গিয়ে ধান দূর্বা নিয়ে আসে। সাক্ষ্য তখন ঝিলের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, নিজের বয়ফ্রেন্ডকে এতটা ভালোবাসো তুমি, যে যার সাথে তোমার বিয়ে হয়েছিল আজ তার আশীর্বাদ, তবুও তোমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি ধান দূর্বা নিয়ে এসে দিচ্ছ, খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছো। এদিকে আমার বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, অজানা এক কষ্ট আমার বুকে ভিড় জমাচ্ছে। আর তুমি তুমি এতটা স্বাভাবিক কী করে আছো ঝিল? এরপরেই চৈতির মা সাক্ষ্যকে আশীর্বাদ করে, স্বর্ণের চেন উপহার দেয়। আর এই সব কিছু দেখে সাক্ষর পরিবার তো খুব খুশি, সেই সাথে চৈতিও খুব খুশি। সাক্ষর বোনদের সাথে সেলফি নিচ্ছে, হাসছে, হই হুল্লোড় করছে। এরপর দেখানো হয় আশীর্বাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়, আর এখন মিষ্টিমুখ করার পালা। সাক্ষর মেজমা দুই বোনকে মিষ্টি আনতে বলে, ঝিল আর মিলিকে। মিলি ঝিলকে বলে, তুই এখানেই দাঁড়া, আমি একাই আনতে পারবো। ঝিল বলে, দিদি তবে তো তোকে দুবার যেতে হবে, তার থেকে বরং আমিও যাচ্ছি। মিলি বলে, বললাম না আমি একাই যেতে পারবো, এখানেই দাঁড়িয়ে থাকবি। এরপরেই মিনু বলে, বড় বৌদি, আমার তো মাংস রান্না চড়ানো আছে, রান্নাটা প্রায় শেষের দিকে। সুবলাকে বলে যদি একটু তোমরা নামিয়ে নিতে, তবে এখন আমি বাড়ি যেতে পারতাম। তখনই সাক্ষর মা বলে, সে কি, তোমরা এখনই যাবে মানে? তবে পরিবেশন করবে কে? খাবার দাবার এইসব কিছু তো পরিবেশনও করতে হবে, তাই না? সাক্ষর মেজমা বলে, তোমরা বরং খাবার দাবার সব পরিবেশন করে দাও, সে অনুযায়ী তোমাদেরকে টাকা দেওয়া হবে। সাক্ষর মা বলে, আমরা তো ভেবেছি সারাদিন তোমরা এখানেই থাকবে। এইসব নানান কথা শুনে মিনুর মুখের কথা হারিয়ে গেছে। অন্যদিকে ঝিল তার মাকে বলে, মা, ওনারা যখন বলছেন খাবার পরিবেশন করতে, তো তুমি সেটাও করে দাও না, নইলে তো আবার তোমার টাকা কাটা যাবে। ঝিলের কথা শুনে সবাই অবাক হয়ে আছে। সাক্ষ্য যদি ঝিলকে দিয়ে এত এত সব কাজ করিয়ে নিতে পারে, তবে ঝিলও সেই কাজ করে দিতে পারে। সে ঝিলের বুকের ভেতরে যতই যন্ত্রণা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, ঝিল খুব ভালো করেই জানে আজকের দিনের পরে সে আর এই শহরেই থাকবে না। তাই তো ঝিল হাজারো কষ্ট সহ্য করে এই সব কাজ করে যাচ্ছে। অন্যদিকে বোকা সাক্ষ্য বুঝতেই পারছে না ঝিল তাকে কতটা ভালোবাসে। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।